ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে বিষয়গুলোর উপর ক্লাস নেব সেটা হচ্ছে যে সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ ইউজেস, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অলরেডি। তা আরও কিছু প্রপার্টিজ আছে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি, সেগুলো আমরা আলোচনা শেষ করে দেবো। আজকে আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টি আলোচনা করি, আর সিএসএস বর্ডার্স আলোচনা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি, যেগুলো সিএসএসে ব্যবহার করা হয়ে থাকে ওয়েবসাইট ডিজাইনের জন্য। তো চলো আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছিলাম ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কালার সম্পর্কে, তারপরে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইমেজ সম্পর্কে, এবং ব্যাকগ্রাউন্ড প্রপার্টি রিপিট সম্পর্কে। রিপিটের একটা বিষয় মানে ছাড়া পড়ে গিয়েছিল, ওটা আজকে দেখিয়ে দিব। আর অ্যাটাচমেন্টের আরও কিছু ডিটেলস আলোচনা করব, আর বাকি দুইটা প্রপার্টি আলোচনা করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিটের ক্ষেত্রে এরকম বিষয়, যদি মনে করো যে ইমেজটা এরকম হয় যে অনেক ছোট ইমেজ হয়, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমাদের প্রজেক্ট ফাইল এটা, আজকে আমাদের 9 নম্বর ক্লাস। তো আমরা যদি এটা ওপেন করি, যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি অনেক ছোট হয়, ধরো মনে করো যে খুব ছোট্ট একটা ইমেজ, তাহলে সাধারণত কি হতে পারে? তো চলো আমরা দেখি, আমরা একটা ছোট্ট ইমেজ নিয়ে আসি গুগল থেকে। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, আমরা স্লাইস করে নিব, মানে খুব পাতলা করে কেটে নিব। হ্যাঁ, খুব পাতলা করে কেটে নিব আমরা চিকন একটা ইমেজ। আচ্ছা, মনে করো যে আমাদের এই যে এখানে দেখতেছো, এটা প্রাকৃতিক সিনারি দেখতেছো, এটাই গাছ। এটা নিতে পারি আমরা চাইলে। আচ্ছা, আর এরকম একটা ইমেজ নিন। আচ্ছা, এটা দেখো, এটা অন্য পেজ একটা ওপেন করি আমরা, রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তাহলে শুধু ইমেজটা দেখা যাবে। হ্যাঁ, একটু বড় করে দিই এটা, এই যে ছোট ছোট করাই থাক, এই অবস্থায় নিই আমরা। আমরা এখান থেকে, অর্থাৎ এই যে স্ক্রিনশটে, এটার মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নিই। ধরো এইখান থেকে আমরা চিকন করে নিব। ধরো এইভাবে চিকন করে নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা বলতে পারো স্যার এখানে আমি চিকন করে কেন নিচ্ছি? আমি তো পুরো ইমেজটাই দিতে পারি, আমার তো চিকন করে নেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। তাহলে চিকন করে কেন নেব এটা? মানে চিকন করে নেওয়ার কি প্রয়োজন, একদম জিজ্ঞেস করতে পারো তোমরা। হ্যাঁ, এটা যদি এখানে নিই, বেশি ভালো লাগছে মনে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, যখন আমরা বড় ইমেজ নিব, হ্যাঁ, তখন ওই ইমেজটা অনেক বড় মেগাবাইট হবে, বেশি মেগাবাইট হবে, আর এই জন্য ওয়েবসাইটটা খুব ভারী হবে। ঠিক আছে? আর তুমি যদি ছোট ইমেজ নাও, আমি বিজি লিখলাম, খালি বিজি লিখে ব্যাকগ্রাউন্ড লিখে সেভ করলাম। আচ্ছা, আমরা কোথায় যাব? আমাদের প্রজেক্টে চলে যাই। এখানে ক্লিক করে আমাদের প্রজেক্ট, ওয়েবসাইট ব্যাস 8 সিএসএস, এবং আমাদের 9 নম্বর ক্লাস।
এখানে প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে আমরা আচ্ছা BG1 BG2 আচ্ছা BG লিখে সেভ করলাম, ওই নামের কোনো কিছু নেই। আচ্ছা আমাদের না হয়ে গেছে ইমেজ, এই যে আমরা এই ইমেজটা নিলাম। এখন দেখো এই যে আমরা এই ইমেজটা নিয়েছি, আমরা এটাকে রিপিট করব, ঠিক আছে? এই ইমেজটাকে রিপিট করলে কি হবে, এই ছোট্ট ইমেজটাই পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু জিজ্ঞেস করতে স্যার আমরা এই বড় ইমেজ ব্যবহার করলে সমস্যা কোথায়, এই বড় ইমেজগুলো বা এই ইমেজগুলো ব্যবহার করে সমস্যা কোথায়? এখন দেখো এই বড় ইমেজ যেগুলো আছে, এই এই যে বড় ইমেজ যেগুলো আছে, এই ইমেজগুলো দেখাচ্ছে যে অনেক বেশি হয়, অনেক বেশি মানে সাইজটা অনেক বেশি হয় এবং ওয়েবসাইট ভারী হয়ে যেতে পারে, ওয়েবসাইটের স্পিড তখন কমে যায়। আমি ইমেজ ডিটেলসে যাই, দেখো ইমেজ সাইজ তো বুঝতে হচ্ছে 1500 × 1000, আর ইমেজের এটা অর্থাৎ 55.5 কিলোবাইট নাকি প্রপার্টিস, এই যে 56 কিলোবাইট ইমেজটা। আর আমরা এই ইমেজটা দেখি, এটা যে ইমেজ বেশি বড় দেখাচ্ছে, 99 কিলোবাইট দেখাচ্ছে, সাইজ ডিস্ক 100 কিলোবাইট। আচ্ছা যা হোক, আমরা এই ইমেজটা কি করতে পারি, চিকন করে স্লাইস করলে ইমেজের সাইজটা কম হবে, হ্যাঁ? এটা আমি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে দেখো, আমরা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি, bg.png যেটা কপি করলাম, কপি করে আমরা আমাদের প্রজেক্টে যাই, আর সিএসএস ওপেন করি নাই, এখানে এই যে সিএসএস ওপেন করে দিলাম। এখন এখানে এসে আচ্ছা বডিতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, আমরা এখানে দিয়ে দিলাম জাস্ট এইটা, ওই ইমেজটা, ঠিক আছে? তাহলে আমরা রিপিট করেছি কি, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট, হ্যাঁ দুইবার লেখা গেছে ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট, একবার দিলেই হবে। মানে যদি এখানে লিখে না দাও যে এক্স ওয়াই অক্ষ বরাবর, তাহলে উভয় দিকে হবে। আচ্ছা এবার আমি রিলোড করলে কি হবে দেখা যাক, আমাদের এই ওয়েবসাইট। এখন দেখো যে এই যে একটা ইমেজ এখানে ছিল, ছোট্ট চিকন ইমেজ, এখন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এই ওয়েবসাইটটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়েই হয়ে গেছে, এখানে ইমেজটা তো দেখতে পাচ্ছ, এই যে নিচে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়ে গেছে এবং দেখতে অনেকটা ওইরকমই লাগতেছে, ঠিক আছে? স্লাইসটা আরো সূক্ষ্মভাবে করা যায় তাহলে আরো বুঝতেই পারবো না যে এখানে এই ছোট্ট চিকন একটা ইমেজ আছে। দেখো পুরো গাছ মানে এটা ঝাউ গাছ হয়ে গেছে, মনে হচ্ছে বড় ইমেজ, বিশাল একটা ইমেজ মনে হচ্ছে। তো এখানে যদি স্লাইসটা একটু বুঝে শুনে করো তাহলে এই দাগটা বুঝতে পারতো না, ঠিক আছে? আরো চিকন করে যদি আরো ভালো করে করা যেত এবং গাছটা পাশে সুন্দর করে নিয়ে, তাহলে বুঝতে পারতাম। তাহলে দেখো সুন্দরভাবে আমরা ছোট্ট একটা স্লাইস ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড রিপিট করে পুরোপুরি দিয়ে দিতে পারি, এই হলো বিষয়। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট চিকন করে কাটা বিষয় ছিল, আমরা দেখালাম এটা, এই যে চিকন করে কেটে আমরা রিপিট করলাম এই চিকন ইমেজটা, এটা কেমন দেখাচ্ছে, এইরকম দেখাচ্ছে রিপিট করার কারণে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কিছু ছোট্ট একটা ইমেজ, আচ্ছা আর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আচ্ছা এখন যে কাজটি করবো আমরা সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন সম্পর্কে আলোচনা করব, ব্যাকগ্রাউন্ড পজিশন। তার আগে আমরা একটা বিষয় দেখাচ্ছিলাম গত ক্লাসে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সম্পর্কে। এখন দেখো যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে আমরা দুইটা প্রপার্টি এখানে, একটা হচ্ছে ফিক্স প্রপার্টি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের, কি প্রপার্টি, ফিক্স প্রপার্টি, আরেকটা হচ্ছে যে স্কল প্রপার্টি। তা আমরা ফিক্সটা দেখেছি কত ক্লাসে, দেখো আমরা ফিক্স কিন্তু ব্যবহার করেছিলাম, আমরা ফিক্স প্রপার্টিটা ব্যবহার করেছিলাম। আচ্ছা এই দেখো ফিক্স প্রপার্টি ব্যবহার করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স, ফিক্সের কারণে কি হয়েছে, আচ্ছা
এখানে ফিক্সের কারণে কি হয়েছে, সরি অন্য জায়গায় ক্লিক করে গেছে। আচ্ছা আমাদের এই যে ব্রাউজার ফিক্সের কারণে দেখো যে এই যে আমাদের উপরে যে অপশনগুলো আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা একবারে ফিক্স হয়ে আছে, কিন্তু আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, এটা এই যে উপরে যে অংশটা আছে এগুলো কিন্তু এই যে ইয়ে হচ্ছে, মানে উপরের অংশটা হচ্ছে উপরে ভেসে আছে আর কি, ফ্লটিং করছে, আর নিচের ব্যাকগ্রাউন্ডটা স্থির হয়ে আছে দেখো। অর্থাৎ আমরা নিচের ব্যাকগ্রাউন্ড কি করছি, স্থির করে দিয়েছি কোন প্রপার্টির মাধ্যমে, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এই প্রপার্টির মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির মাধ্যমে স্থির করে দিয়েছি আমরা। এই যে এই ব্যাকগ্রাউন্ড নিচের ব্যাকগ্রাউন্ডটা স্থির হয়ে আছে, আর উপরে হচ্ছে যে লেখাগুলো ফ্লটিং করছে এই সুন্দরভাবে, তোমরা দেখতে পাচ্ছ, মানে ভেসে বেড়াচ্ছে উপরে। এখন মনে করছি আমি ব্যাকগ্রাউন্ডটাকে স্থির না রাখতে চাই, যে লেখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাও নিচে উঠবে। আচ্ছা আমরা এখানে যে এই অ্যাটাচমেন্ট না লিখে স্কর লিখে দিই, SCRO ডাবল এল, স্কর লিখে দিই, ঠিক আছে, তাহলে কি হয় দেখা যায়। সেভ করে দিলাম। এবার আমি এখানে দেখো রিলোড করলাম। এবার দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা যাবে, যে একটা স্ক্রল বার ডান দিকে চলে এসে থাকে, স্ক্রল বার এই যে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা নামা করছে, মানে এটা ব্যাকগ্রাউন্ড স্ক্রল। তাহলে অ্যাটাচমেন্টের হচ্ছে যে ভ্যালু দু ধরনের, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একটা হচ্ছে যে ফিক্স, একটা হচ্ছে স্ক্রল। একটা স্ক্রল এটা যখন ফিক্স ব্যবহার করা হয় তখন কি হচ্ছে, ফিক্স ব্যবহার করলে এখানে দেখতে পাচ্ছ যে এটা উপরে কন্টেন্টগুলো মানে ইয়ে করছে, মানে ফ্লটিং করছে, ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ফিক্স হয়ে গেছে। আর তুমি এখানে স্ক্রল তাহলে কি হচ্ছে, স্ক্রল ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডটা কন্টেন্টের সাথে ওঠানামা করছে। আমি রিলোড করি, এই যে এখন দেখো এই যে পুরো ব্যাকগ্রাউন্ড সহ ওঠানামা করছে। এটা হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমাদের আলোচনা হয়ে গেল। আমরা রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট একটু বাকি ছিল আলোচনা করলাম, আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একটু বাকি ছিল আলোচনা করে দিলাম। এখন আমরা দেখবো হচ্ছে দিস ইজ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে একটা বাদ দিয়ে আসছে আমরা, দিস ইজ ব্যাকগ্রাউন্ড পজিশন। তাহলে পজিশনটা দেখে আসি। আচ্ছা পজিশন বোঝার জন্য একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে আমরা ছোট ইমেজটা দিই, নিউ বিজি পিএনজি এই ইমেজটা দিই, আর রিপিট না করি, তাহলে তোমার ভালো বুঝতে পারবা। কপি করলাম এটা, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। আচ্ছা রিলোড করি। আচ্ছা পুরো পেজে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রিপিট করব না, ব্যাকগ্রাউন্ড রিপিট বাদ। এবার আমি রিলোড করব, তাহলে দেখ, আচ্ছা নো রিপিট করতে হবে, ঠিক আছে। আমাকে নো রিপিট না করলে ওটা অটোমেটিক্যালি রিপিট হবে, ডিফল্টভাবে কি হয়, রিপিট না করলে অটোমেটিক রিপিট হয়। আচ্ছা সে রিপিট না করুক, হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবো না। আমি নো রিপিট করলাম। এখন দেখো ব্যাকগ্রাউন্ডে ইমেজের সাইজ যত বড়, হ্যাঁ, আমি একটা বড় করে 260%, এই জন্য যে দেখতে পাচ্ছি এখানে, এই জন্য কি হচ্ছে, এটা 260% বড় করার জন্য বড় দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা 100% করলে ইমেজটা এত বড় দেখছি, ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি নাই, এবং এখানে ইমেজটা কিন্তু এত বড় দেখতে পাচ্ছ, এই যে এই ইমেজটা ছোট্ট ইমেজ, এই যে ছোট্ট একটা ইমেজ, এবং এই ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ। রিপিট না করার কারণে কি হয়েছে, পুরো ইমেজটা অল্প একটু থেকে গেছে এখানে। এখন দেখো আমি যে ব্যাকগ্রাউন্ড এই পজিশনে ছোট ইমেজ ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার না করে অন্য কোথাও ব্যবহার করতে পারি আমরা। ধর আমরা কোন টেক্সটে ব্যবহার করলাম, অন্য কোনো জায়গায় ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আর এই ইমেজটাকে বিভিন্ন জায়গায় নেওয়া লাগতে পারে, সেটা হচ্ছে ডান দিকে, উপরে, নিচ দিকে। তো এই ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পজিশন করতে চাই, তাহলে পজিশন প্রপার্টি ব্যবহার করতে হবে, ঠিক আছে। এইটাকে ব্যাকগ্রাউন্ড পজিশন বলা হয় থাকে। পজিশন কি হতে পারে দেখো, রাইট টপ হতে পারে ব্যাকগ্রাউন্ড পজিশন, ডান দিকে উপরে হতে পারে, এরকম বিভিন্ন জায়গায়, বাম দিকে উপরে হতে পারে। তাহলে চলো লিখে দিই, এখানে যদি আমরা লিখে দিই ব্যাকগ্রাউন্ড পজিশন, হাইফেন দিয়ে পজিশন লিখে দিলাম, রাইট টপ, রাইট মানে কি ডান দিকে, ডান দিকে, এই ডান দিকে হয়ে উপর দিকে থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা। রিলোড করলাম, এখন দেখো চলে আসছে ডান দিকে উপরে চলে গেছে। আমি যেখানে দেখি লেফট টপ, যদি ডিফল্টভাবে লেফটই থাকে, লেফট টপ
তাই বাম দিকে চলে এসছে এখানে। তো এইভাবে দেখাচ্ছে যে আচ্ছা, তো এইভাবে দেখাচ্ছে আমরা এই এটাকে মানে ইমেজকে উপরে ডান দিকে উপরে নিতে পারি, বাম দিকে নিচে নিতে পারি। এটা হচ্ছে পজিশন প্রপার্টি, সিএসএস ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি, এলিভেশন। এবার আমরা দেখব হচ্ছে সিএসএস অ্যাটাচমেন্টটা দেখলাম আমরা, আর দু ধরনের প্রপার্টি দিয়েছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিক্স, এটা দেখলাম, আর ব্যাকগ্রাউন্ড স্ক্রল দেখেছি। এটা থেকে শর্ট হ্যান্ড প্রপার্টি দেখবো, সিএসএস শর্ট হ্যান্ড প্রপার্টি। শর্ট হ্যান্ড প্রপার্টি তেমন কিছু না, দেখো সিএসএস ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে যে আমরা দেখো এখানে কিভাবে ব্যবহার করেছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা এখন দেখো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যবহার করেছি। কতগুলো লিখতে হয়েছে আমাদেরকে, 1 2 3 4, চারটা লিখতে হয়েছে। চারটা লেখার পর আমরা এরকম পেয়েছি, এরকম ডিজাইনটা পেয়েছি আমরা। ঠিক আছে, এখন যদি এরকম হয়েছে আমরা এটাকে শর্ট হ্যান্ডে লিখবো, এতগুলো না লিখে একটা কোডের মাধ্যমে লেখা হয়ে যায় আমাদের। সেটা কীভাবে লিখতে পারি চলো দেখি। এভাবে লিখতে পারি, শুধু ব্যাকগ্রাউন্ড লিখবো আমরা, এই ডানেগুলো লিখবো না, ব্যাকগ্রাউন্ড কালার লিখবো না, ইমেজ লিখবো না, রিপিট লিখবো না, পজিশন লিখবো না, শুধু ব্যাকগ্রাউন্ড লিখবো। প্রথম অংশটা ব্যাকগ্রাউন্ড লিখে প্রথমে কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের, তারপরে ইউআরএল দিয়ে কি দিলাম, ইমেজ দিয়ে দিলাম, তারপরে একটা স্পেস দিয়ে নো রিপিট দিলাম, একটা স্পেস দিয়ে রাইট, একটা স্পেস দিয়ে স্টপ দিলাম। ঠিক আছে, এই হলো বিষয়। অর্থাৎ আমরা কি করতে পারি, এখানে গিয়ে আমরা এখানে গিয়ে ধরো লিখলাম ব্যাকগ্রাউন্ড, লেখার পরে একটা কালার দেবো মনে করো, সেটা হচ্ছে হলুদ কালার দেবো। হ্যাঁ, এখানে ইয়েলো লিখতে পারি। ঠিক আছে, ইয়েলো কালার লিখে দিলাম। তারপর ইউআরএল, ইউআরএল, ইউআরএল লিখে এইটা দিলাম আর কি, এইটা মনে করো এখান থেকে, সরি এইখান থেকে এটা দিলাম, এটা কপি করে দিয়ে দিলাম এখানে, পেস্ট। একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে নো রিপিট দিলাম, স্পেস দিয়ে নো রিপিট। তারপরে এখান দিয়ে দিলাম স্ক্রল, একটা স্পেস দিলাম, স্ক্রল দিলাম, তারপরে একটা স্পেস দিয়ে এই যে লেফট টপ বা রাইট টপ দিয়ে দিলাম, এটা দিলেই হবে। তারপর আমি এখানে সেন্ড করলাম দিলাম লাস্টিকে। আচ্ছা এখন দেখো আমি যে এগুলো কেটে দিই, এগুলো তাহলে ওইরকম থাকবে কি না, কেটে দিলাম, শুধু একটা রাখলাম, শুধু ব্যাকগ্রাউন্ড লিখে একটার মধ্যে সব দিয়ে দিলাম, সেভ করলাম। আচ্ছা রিলোড করলাম এখানে গিয়ে দেখো। আচ্ছা এখানে হলুদ ব্যাকগ্রাউন্ড আসার কারণটা হচ্ছে আমরা তো হলুদ দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, আমাদের আগে তো হলুদ ছিল না। এখানে দেখো দেখি, এখানে এখানে কোনো হলুদ ব্যাকগ্রাউন্ড ছিল কি, ছিল না। তারপরে ইয়েলো দেওয়ার কারণে আসছে, আমরা ইয়েলো বাদ দিলে আগে যেমন ছিল সেরকমই থাকবে। দেখো এই যে আগে যেমন ছিল ঠিক সেভাবেই আছে, এখানে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাচ্ছে, নো রিপিট পাচ্ছে, স্ক্রল হওয়া পাচ্ছে, এবং ল্যাপটপ ইমেজ সেটা পাচ্ছে, সবগুলোই পাচ্ছে। আমি এগুলো না দেওয়ার পরেও এগুলো কাট করলাম সব কিছু করে সেভ করলাম। আমি রিলোড যদি করে এখানে গিয়ে, তাহলে কি হচ্ছে, যা ছিল তাই পাচ্ছে। মানে আমরা শর্ট হ্যান্ডে ব্যবহার করলাম সব কিছু, খালি ব্যাকগ্রাউন্ড লিখে এতগুলো না লিখে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবো একবার, ব্যাকগ্রাউন্ড রিপিট একবার লিখলাম, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট লিখতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড পজিশন না লিখে শুধু ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, লিখে দিয়ে এই যে মানগুলো ভ্যালুগুলো দিয়ে দিলাম, স্পেস দিয়ে এখানে লিখলাম ভ্যালু, স্পেস দিয়ে আটটা লিখলাম, সবগুলো লিখে দিলাম। এলো বিষয়। এটাকে শর্ট হ্যান্ড প্রপার্টি বলা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শর্ট হ্যান্ড প্রপার্টি কীভাবে লেখা হয়ে থাকে। তো আমরা যদি এখানে কালার ব্যবহার করতে চাই, যে কালার ব্যবহার করবো আমি, তাহলে এখানে কালার লিখে দিতে পারি যে ইয়েলো। ঠিক আছে, যে কালারও থাকবে, কালারও থাকবে। এখন দেখা যাচ্ছে কালারটা দেখা যাচ্ছে, দেখো এখানে। হ্যাঁ, কালারটা কিন্তু দেখতে পেতাম না যদি আমরা রিপিট থাকতো।
ধর এখানে নো রিপিট লেখা আছে, শুধু রিপিট লিখে দিলাম, নো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো কি হয়, তুমি কালার কিন্তু দেখতে পাবা না, এই যে নিচে কালার দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না। যদি কোনো কারণে ইমেজটা না পাই, রিপিট করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডকে রিপিট করে দিয়েছি আমরা এখানে। ধরো কোনো কারণে এখানে কি হয়েছে, কিছু ভুল হয়েছে এখানে, ধরো এখানে এই বিজিনালকে নিউ বি লিখে দিছি, তাহলে ইমেজটা পাবে না। যদি কোনো কারণে ব্যাকগ্রাউন্ড ইমেজটা না পাই, তখন কি হবে, এই জন্য অতিরিক্ত হিসেবে কালার দেওয়া থাকে। কোনো কারণে ইমেজটা না পাই, এটা না পেতে পারে, এখানে কোনো স্পেলিং ভুল হতে পারে, কোনো কারণে ইন্টারনেট স্লো হতে পারে, কোনো কারণে দেখাচ্ছে যে ওই সার্ভারের সমস্যার কারণে ইমেজ স্লো মানে শো না করতে পারে, সেক্ষেত্রে কি হবে, কালারটা তো ভারী, মানে কালারটা তো ভারী হয় না ইমেজের মতো, হ্যাঁ, এই জন্য কালারটা শো করবে। তখন ধর আমি এখানে ভুল করে দিলাম, সেভ করে যদি রিলোড করি, তাহলে কি হবে দেখো, ইমেজটা পাবে না, এই যে এই ইমেজটা পাবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বাট কালারটা চলে আসবে। এই দেখো কালারটা পেয়ে গেছে, হলুদ কালারটা। এর জন্য সাধারণত কালার দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়ে থাকে। নিশ্চয় বুঝতে পারলাম, এখানে বিসি দিলাম, এই হলো বিষয়। তাহলে এখানে গিয়ে নো রিপিট করে দিই, তাহলে তোমরা সবগুলোই দেখতে পাবে একসাথে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারও দেখতে পাবা আর ব্যাকগ্রাউন্ড ইমেজও দেখতে পাবা। এই যে তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই সব কিছু। তাহলে আমরা দেখলাম হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। তাহলে আমরা এখানে চারটি শিখে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার শিখে গেলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পজিশন। টোটাল আমরা 5টা প্রপার্টি শিখে গেলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা শিখলাম, যে দেখো ব্যাকগ্রাউন্ড কোনটা কারণে ব্যবহার করা তোমাদের শিখিয়ে দিয়েছি অলরেডি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমাদের ক্লিপ যদি আসে নাই, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ অরিজিনও আসে নাই আমাদের, পজিশন রিপিট আসছে, ব্যাকগ্রাউন্ড সাইজও আসে নাই। আচ্ছা, পরে আমরা দেখব যেগুলো আসে। হ্যাঁ, এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড বর্ডার, সেসেস বর্ডার্স। বর্ডার হচ্ছে যে অনেক ডিটেল একটা বিষয়, তোমার যেমন সেসেস কালার দেখিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখিয়ে দিলাম, এরকম বর্ডারটা একটা ডিটেলস বিষয়, বিভিন্ন ক্ষেত্রে বর্ডার ব্যবহার করা হয়ে থাকে। চলো আমরা বর্ডারটা দেখে ফেলি, সেসেস বর্ডারটা আমরা দেখে ফেলি। আচ্ছা, এখানে কি বলছে, the CSS border properties allow you to specify the style, width and color of an element's border. CSS border propertiesটা মানে তোমাকে কি করবে, একটা স্টাইল, উইথ কালার অফ অ্যান এলিমেন্ট বর্ডার, অর্থাৎ তুমি বর্ডার যে ব্যবহার করবা সেই বর্ডারের নির্দিষ্ট ডিজাইন করতে পারবা, তার নির্দিষ্ট উইথ প্রস্তুত দিতে পারবা, কালার ব্যবহার করতে পারবা এর মাধ্যমে। আই হ্যাভ বর্ডার্স অন অল সাইডস, মানে চারিদিকে তুমি বর্ডার দিতে পারবা। আই হ্যাভ এ রেড বর্ডার, হ্যাঁ, রেড বটম বর্ডার, তুমি নিজের দিকে তুমি বর্ডার দিতে পারবা। আই হ্যাভ রাউন্ডেড বর্ডার, চারিদিকে গোল 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 করে বর্ডার দিতে পারবা তুমি। আই হ্যাভ এ ব্লু লেফট বর্ডার, তুমি বাম দিকে, সব দিকে তুমি বর্ডার, শুধু বাম দিকে বর্ডার দিতে পারবা, ডান দিকে বর্ডার দিতে পারবা, উপরে বর্ডার দিতে পারবা, নিচে বর্ডার দিতে পারবা, বা বিভিন্ন কালারের বর্ডার দিতে পারবা, আবার বিভিন্ন ডিজাইন বা স্টাইলের বর্ডার দিতে পারবা। চলো আমরা প্রথমে বর্ডারের স্টাইলগুলো দেখে আসি। সেসেস বর্ডার স্টাইল, ঠিক আছে। দ্য বর্ডার স্টাইল প্রপার্টি স্পেসিফাই হোয়াট কাইন্ড অফ বর্ডার টু ডিসপ্লে, কি ধরনের বর্ডার থাকবে, কিন্তু কয়েকদিন বর্ডার দেখাচ্ছে এখানে, ডটেড বর্ডার, ড্যাশ বর্ডার, সলিড বর্ডার, ডাবল বর্ডার, গ্রুপ বর্ডার, ঠিক আছে, রিচ এবং ইনসার্ট বর্ডার, ঠিক আছে, তারপর আউটসাইড বর্ডার, নান এবং হিডেন বর্ডার। তো চলো আমরা সবগুলো একটা একটা করে দেখি, ঠিক আছে। এই যে এখানে সবগুলো সুন্দরভাবে দেখানো আছে যে আমরা বর্ডারগুলো ব্যবহার করছি। চলো আমরা আমাদের যে এখানে প্যারাগ্রাফে দিয়েছি বর্ডার, আমরা হচ্ছে আমাদের ডিপে ব্যবহার করি, এই ডিপগুলো আছে এখানে ব্যবহার করবো আমরা, ঠিক আছে। বর্ডারগুলো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে আগের কিছু ডিজাইনটা আমরা ভ্যানিশ করে দিই, সরি, আমরা এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ সব ভ্যানিশ করে দিই, সাদা হলে দেখতে স্পষ্ট বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ভ্যানিশ করে দিলাম। এরপর আমরা কি করি, এই সবগুলো এগুলো সিএসএস ভ্যানিশ করে দিই আমরা, আগের সিএসএস গুলো যেগুলো ছিল সব ভ্যানিশ করে দিই।
আচ্ছা, রিলোড করলাম, তাহলে সবগুলো চলে এসেছে দেখো। এবার আমরা বর্ডার ব্যবহার করবো এগুলোতে। হ্যাঁ, এই সাদা হয়েছে তোমার দেখতে বেশি স্পষ্ট হবে, তোমরা ভালো বুঝতে পারবা, বেশি ভালো লাগবে তোমাদের। আচ্ছা, তো চলো আমরা শুরু করা যাক আমাদের। সেটা হচ্ছে যে সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস, আমরা এখানে লিখে দিই একটু। সিএসএস বর্ডার প্রপার্টিস ইউজেস, বিওআরডি বর্ডার প্রপার্টিস ইউজেস। বর্ডার প্রপার্টিস ইউজেস চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তোমার বর্ডার ব্যবহার করছি, আমরা বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো আমরা একটা একটা করে ব্যবহার করি। আচ্ছা, প্রথমে আমরা ব্যবহার করি হচ্ছে ডটেড, ঠিক আছে, বা প্রথমে আমরা সিরিয়ালি ব্যবহার করি, ডটেড ব্যবহার করি। আচ্ছা, এখানে কি ধরো আমরা এই যে প্রথম যেটা আছে H1 সবার উপরে ডটেড ব্যবহার করবো আমরা। তাহলে এখানে কি আমরা H1 করতেছি, এই যে H1 এর ভিতরে কি লিখবো বর্ডার, লিখলাম BORDR বর্ডার। হ্যাঁ, 1px আমি লিখলাম হচ্ছে ডটেড, এ লিখে দিলাম। এখন দেখো কেমন আসে, এই দেখো 1 পিক্সেল ডট চলে আসছে। পিক্সেল একটু বাড়িয়ে দিই, এটা 5 পিক্সেল করে দিলাম, তাহলে দেখো অনেক মোটা হয়ে আসবে। এই দেখো, তাহলে কত সুন্দর হচ্ছে, চারিদিকে বর্ডার চলে আসছে, তাই না। সিএসএস বর্ডার প্রপার্টিস ইউজেস, তাহলে চারিদিকে সুন্দর ডটেড চলে আসছে, ডট ডট চলে আসছে। ডটেড মানে কি, ডট ডট। যেখানে চাইলে কালার দিতে চাই, এখানে রেড দিয়ে দিলাম, রেড কালার রেড, ঠিক আছে। তাহলে হবে কি, এটা চলে আসছে। আচ্ছা, একটা বিষয় তোমার দেখা, এখানে আমরা এখানে এইভাবে দিতে পারি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা সিঙ্গেল দিতে পারি এইভাবে। এর যেমন দেখা লিখছে বর্ডার স্টাইল লিখেছে, তুই শুধু বর্ডার লিখতে পারো চাইলে, বর্ডার স্টাইল ডটেড। হ্যাঁ, তারপরে গিয়ে বর্ডার উইড আছে, ঠিক আছে, তুমি কত পিক্সেল দেবা, বর্ডার স্টাইল বর্ডার উইড। হ্যাঁ, আর বর্ডার স্টাইল বর্ডার উইড, বর্ডার কালার, ঠিক আছে, বর্ডার কালার। আমরা এইভাবে আপাতত দেখি, তারপর আমরা শর্ট হ্যান্ড দেখবো। আমি একবারে কি করেছি, শর্ট হ্যান্ডে লিখে ফেলেছি, ঠিক আছে। আমরা শর্ট হ্যান্ডে লিখে এইভাবে করি। প্রথমে লিখলাম বর্ডার স্টাইল, লিখলাম ডটেড, ডট লিখে দিলাম, ঠিক আছে। এখন রিলোড করে এখানে গিয়ে দেখো এমনিতে কিন্তু একটা বর্ডার চলে আসছে, 1 পিক্সেল 2 পিক্সেল চলে আসছে, কিছু দিই নাই কিন্তু এখানে। তবে এখানে দিলাম বর্ডার উইড, বর্ডার উইড, বর্ডার উইড লিখলাম আমরা হচ্ছে 1 পিক্সেল, যদি এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম। এই যে বেশি মোটা হয়ে গেল, ঠিক আছে। তখন এখানে বর্ডার কালার দিলাম, বর্ডার কালার রেড দিলাম, ঠিক আছে। এই যে লাল কালার হয়ে গেল বর্ডার, এর বিষয়। আর বাকিগুলো তো আমরা ব্যবহার করি। আচ্ছা, বাকিগুলো দেখাচ্ছে আমি একই জিনিস ব্যবহার করবো, এখান থেকে খালি কপি করলাম, এটা এখানে পিতে দিয়ে দিলাম। তাহলে বর্ডার ডটেড আছে, তারপর আমরা কোনটা ব্যবহার করব, এখানে ডটেডের পর একটা ব্যবহার করি। আমরা একটা করে সবগুলো দেখি, ড্যাশ ব্যবহার করি, ড্যাশ পরেরটা, বর্ডার স্টাইল ড্যাশ, পরটা চেঞ্জ করে দিই আমরা এখানে। তাহলে ডটেড আছে, ড্যাশ করে দিই, DASHCD ড্যাশ, সেভ করলাম, রিলোড করলাম। এখন দেখো যে ড্যাশ ড্যাশ চলে আসছে বর্ডার, এটা ডটেড ডট ডট আসছে, নিচেরটা হচ্ছে ড্যাশ ড্যাশ আসছে। এরপর পরেরটা কি আছে, সলিড। তো পরেরটা আবার কপি করি, এটা কপি করে T1 এ দিই, আমরা এখানে লিখে দিলাম বর্ডার স্টাইলটা কি, সলিড, সলিড দিলাম, ঠিক আছে। এখানে রিলোড করলাম, দেখো এটা কেমন হয়েছে,
এর কোনো ফাঁক নাই, একবার সলিড চলে এসছে এটা। হ্যাঁ, কোনো ফাঁকা নেই, একবারে সলিড এসছে। তোমরা দেখতে পাচ্ছ, মানে কোনো ফাঁক ফাঁক জায়গা নেই, সলিড। তারপর ডাবল, বর্ডার ডাবল, তাহলে এখানে দিয়ে দিই, এখানে কি দিলাম, বর্ডার ডাবল, ডাবল। দেখো ডাবল চলে এসছে বর্ডার একবার এখানে, ঠিক আছে। আমরা এখানে পিক্সেল কম বাড়া করছি না, তুমি ইচ্ছে মতো কম বাড়া করতে পারো চাইলে, করলে চিকন মোটা হয়ে যাবে। তারপর আছে গ্রোভ, পরটা দিলাম কি ডিপ 3 তে বর্ডার গ্রোভ দিলাম, একটা খাস পড়বে, ঠিক আছে। এটা এই দেখো, মানে একটা খাস পড়েছে, গ্রোভ মানে চূড়া, একটা দেখা হচ্ছে মানে মাঝখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দুই পাশে ঢালু আর মাঝখানে উঁচু হয়ে আছে, মনে হচ্ছে গ্রোভ হয়ে আছে। এটাকে গ্রোভ বলা হয়, একটু বড় করলে ভালো দেখতে পাবা। দেখো এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেমন হয়ে আছে এটা। হ্যাঁ, এই যে উঁচু হয়ে আছে। আচ্ছা, গ্রোভের পরে কি আছে, রিজ আছে, RIDG, রিজ। তাহলে এখানে রিজ, রিজ। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু ইয়ে দেখাচ্ছে, আলাদা দেখাচ্ছে, এটা চাইতে আলাদা, এটা রিজটা। তারপর ইনসার্ট, আমরা D5 এ দিলাম ইনসার্ট। এই সবগুলো একবার ইনসার্টটা এখানে শো করছে না, আচ্ছা ইনসার্ট প্রপার্টিটা শো করছে না, দেখি আমাদের ইনসার্টে কি আছে, ইনসার্ট, ইনসার্ট বর্ডার। আচ্ছা, বর্ডার স্টাইল ইনসার্ট শো না করার কারণটা কি, ইনসার্ট আমরা কেটে, এই যে ইনসার্টটা চলে আসছে এবার, ঠিক আছে। ইনসার্ট না, ইনসেট, বানানটা ভুল হয়ে গেছে, এটা হবে ইনসেট, ঠিক আছে। আমি ইনসার্ট লিখে দিয়েছিলাম, ইটস ইনসেট। তারপর আউটসেট, মানে এর অপোজিটটা, বিপরীতটা, ঠিক আছে। অর্থাৎ ভিতর দিকে হয়েছে আর বাইরের দিকে হবে। এই দেখো, এটা ভিতর দিকে খাস হয়েছে, দেখো এই যে ভিতর দিকে গর্ত হয়ে গেছে মনে হচ্ছে, দেখো। হ্যাঁ, দুই ধার উঁচু এবং ভিতর থেকে গর্ত হয়ে গেছে মনে হচ্ছে। আর এটা আউটসেট, আউটসেট মানে কি, দেখো এখানে, এখানে দেখা যাচ্ছে বাইরের দিকে মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে ঢালু, আর ভিতর দিকে উঁচু হয়ে আছে, ঠিক আছে। আউটসেট হয়ে আছে এটা, এগুলো দেওয়া হয় না আমাদের, এই জন্য ওখানে শুধু ইয়ে আসছে। এই যে আউটসেট মানে বাইরের দিকে হয়েছে। তো আর কি আছে আমাদের, বর্ডার স্টাইল নান, কোনো কারণে বর্ডার থাকে, ঠিক আছে, আমরা নান করে দিতে পারি। নান করলে কি হবে, সেটা আর শো করবে না, মানে আগে থেকে বর্ডার দেওয়া আছে, নান করলে আর দেখাবে না বর্ডারটা। বর্ডার স্টাইল হিডেন, হিডেন মানে থাকবে কিন্তু লুকাইতে থাকবে বর্ডার স্টাইল, ঠিক আছে। এবার এখানে দেখো বর্ডার নান দেখাচ্ছে, নো বর্ডার। আর আসলে মিক্স বর্ডারও তৈরি করতে পারি কিন্তু, হুম, একসাথে মিক্স বর্ডার তৈরি করতে পারি আমরা, এটা দেখবো আমরা। বর্ডার মিক্সড, ঠিক আছে, বর্ডার মিক্স, আমরা মিক্স লিখে তৈরি করতে পারি এটা। আচ্ছা, বর্ডার মিক্সটা কি হবে, এখানে এখানে ক্লাস দিয়েছে মিক্স, ঠিক আছে। আমরা একসাথে অনেকগুলো ব্যবহার করতে পারি, ডটেড ড্যাশ
সলিড ডাবল, ঠিক আছে। প্রথমটা কি হবে দেখ, প্রথমটা উপরে মানে ঘড়ির কাঁটার দিক দিয়ে ঘুরবে, হ্যাঁ। আচ্ছা আমি তো এখানে ব্যবহার করি, এটাতে আমরা দেখি, এইটাতে দেখি, আমরা প্রথমটাতে দেখি, আমরা এটা লাস্টে দিয়ে দিই একটাতে, এই সনেটটা কাট করে, আচ্ছা এটা কাট করলাম, লাস্ট একটা দিয়ে দিই এটা, ঠিক আছে। আর এখন দেখো আমরা যদি এখানে এই সনে এটা থাক, সমস্যা নাই, জাস্ট এটা কি করবো আমরা, এই যে ডটেড ডটেড থাকলো, তারপর ড্যাশ দিব এরপরে, এরপরে কপি করে স্পেস দিয়ে ড্যাশ দিলাম, তারপরে কি দিলাম, সলিড দিলাম, এরপরে দিলাম সলিড, তাহলে তিনটে, 1 2 3টা হলো, একটা দিলাম হচ্ছে ডাবল, এটা দিলাম, 4টা দিলাম, এবার সেভ করলাম, এবার রিলোড করলে কি হবে দেখো, চলো এই দেখো, তো আমাদের এখানে প্রথম ডটেড আসছে, ডান দিকে তো ড্যাশ ড্যাশ আসছে, নিচে সলিড আসছে, বাম দিকে ডাবল চলে আসছে, ঠিক আছে। আমি যদি একটু উলট পালট করি তাহলে কি হবে দেখো, আচ্ছা এটা কেটে যাবে তোমাদের, আর একবার জয়েন করো, যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা এটা আমি উলট পালট করি তাহলে কি হবে দেখো, আমি ড্যাশটা হচ্ছে কি করলাম, পরে দিলাম, এটা সলিড দিলাম, এখানে ড্যাশ দিলাম, ঠিক আছে, ডান দিকে ডাবল দিলাম, এখন কি হবে দেখো, পার্থক্যটা বুঝতে পারবা। এখন দেখো উপরে আসছে কি ডট ডট, ডান দিকে আসছে সলিড, তারপরে কি আসছে এই ড্যাশ ড্যাশ চলে আসছে, তারপরে ডাবল চলে আসছে। এখন যদি ডাবল এখানে দিই তাহলে কি হবে দেখো, কাট করলাম, কাট করে ডাবলটা 2 নম্বরে দিলাম, সলিডটা 3 নম্বরে, ড্যাশটা হচ্ছে 4 নম্বরে। এখন কি হবে দেখো, তাহলে এখন দেখো প্রথমে কি আসছে, আচ্ছা প্রথমে ডটেড, এখানে প্রথম ডট আসছে, তারপরে কি ডাবল আসছে, তারপরে সলিড, তারপর হচ্ছে ড্যাশ আসছে, মানে সবসময় ঘড়ির কাটার দিক ঘুরবে, ঠিক আছে, সবসময় কি হবে, ঘড়ির কাটার দিক ঘুরবে। দেখো সেটা হচ্ছে এই যে আমার হাতের দিকে তাকাও, এটা এই দিক সবসময় ঘুরবে এই দিকে, ঠিক আছে। এটা প্রথমে যেটা দিবা সেটা হচ্ছে এখানে থাকবে, টপে থাকবে, টপ, অর্থাৎ প্রথমে আমরা যেটা ব্যবহার করছি সেটা থাকবে টপে, তারপর একটা ব্যবহার করলে থাকবে ডান দিকে, তারপরটা থাকবে নিচ দিকে, তারপর থাকবে বাম দিকে, ঠিক আছে। 4টা বিষয়, টপ, রাইট, বটম, তারপর লেফট, ঘড়ির কাঁটার মতো ঘুরবে, দেখো এই দিক দিয়ে ঘুরবে, ঘড়ির কাঁটার মতো ঘুরবে, এইভাবে, এই হলো বিষয়, ঠিক আছে। এই জন্য দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে প্রপার্টিটা, প্রথমে ডটেড, এই জন্য প্রথমে কি দেখাচ্ছে আমাদের, এই ডটেড দেখাচ্ছে, ডট 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 দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর আমাদের কি আছে এখানে, ডাবল আছে, তাহলে কি তারপরে কি দিয়েছি, ডাবল দিয়েছি, ডাবল শো করতেছে। তারপর একটা কিভাবে আছে, এই যে সলিড, মানে কোনো ফাঁকাফাঁকি নাই, একবার নিরেট, মানে ফাঁকা নেই, সলিড শো করতেছে। তারপর ডান দিকে কেমন শো করতেছে, ড্যাশ, একবার লাস্টে ড্যাশ দিয়েছি, ড্যাশ, ঠিক আছে। আর তো মনে করো যে এই তুমি 3 নম্বরে দিয়ে দিলা হচ্ছে ডাবল, আর 2 নম্বরে দিলা কি, সলিড। এখন কি হয় দেখো, এই যে উপরে ডট ডট আছে, ডান দিকে সলিড আছে, এবং এই দিকে কি আছে, এই দিকে দেখাচ্ছে যে ডাবল আছে, আর এদিকে কি আছে, ড্যাশ আছে বাম দিকে। এইভাবে সাধারণত কি হয়, আমরা মিক্স প্রপার্টি ব্যবহার করতে পারি, জাস্ট আমাকে লিখে দিতে হবে এখানে, এইভাবে। বুঝতে পারলে কি, আশা করছি বুঝতে পেরেছ। তো আমরা যত ধরনের প্রপার্টি শিখলাম, এখানে দেখো শিখলাম ডটেড প্রপার্টি, ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রুপ, রিজ, ইনসার্ট, আউটসেট, নান, হিডেন, এবং একসাথে মিক্স ব্যবহার আর কি, ঠিক আছে। আর উপরে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পজিশন, সেসেস, পজিশন প্রপার্টি শিখলাম, আর ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড শিখলাম, আর সেসেস অ্যাটাচমেন্টের একটা বিষয় শিখলাম, পজিশন প্রপার্টিটা শিখলাম, ঠিক আছে। এই হলো বিষয়। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো, আমরা সামনে ক্লাসে অন্য একটা প্রপার্টি নিয়ে আলোচনা করবো, গুরুত্বপূর্ণ প্রপার্টি, পাশাপাশি আমাদের
সিএসএস এর, অর্থাৎ যেটা আলোচনা করলাম আজকে বর্ডার, এই বর্ডারে আর কিছু একটু আলোচনা আছে, আমরা আলোচনা করেই দেখাচ্ছে নতুন যে বিষয়টা, নতুন একটা বিষয় আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রপার্টি সম্পর্কে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমার সবাই ভালো সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।